আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনার কি খবর? জি স্যার, ভালো। আচ্ছা, চলেন ক্লাস শুরু করি। রমজান মাসে তো আপনাদের ক্লাস 1 ঘন্টা করে, তাই না? আপনারা অলরেডি জানেন। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো কি সিরিজ রেজোনেন্স, ঠিক আছে? আমাদের সিলেবাসে রেজোনেন্সের দুইটা টপিক আছে, একটা হলো কি সিরিজ রেজোনেন্স আর একটা হলো কি প্যারালাল রেজোনেন্স। রেজোনেন্স সম্পর্কে আপনাদের আগে কি জানা আছে? মানে এর আগে কখনো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বা রেজোনেন্স সম্পর্কে কি পড়ছেন আপনারা? জি। বলতে পারবেন রেজোনেটিং ফ্রিকোয়েন্সি কি বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি? না স্যার, ভুলে গেছি তো সব। আচ্ছা, মানে আপনি আশেপাশে যা কিছু দেখতেছেন সবকিছুরই একটা আছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। তার মানে এই কথাটা আগে শুনছেন, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এই কথাটা। তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ব্যাপারটা হলো কি, আপনি যদি ওই ফ্রিকোয়েন্সিতে ওই বস্তুটার উপর কোনো একটা ফোর্স ইম্পার্ট করেন, তাহলে ওই বস্তুটা সবচেয়ে বেশি অ্যামপ্লিটিউডে ডিসপ্লেস হয়, ঠিক আছে? মনে করেন আপনি একটা স্প্রিং এর মধ্যে কোনো একটা বলকে লাগাই দিয়েছেন, বা মনে করেন স্প্রিং বলের উদাহরণটা কঠিন হতে পারে, আপনারা দোলনাতে তো মানুষকে ধাক্কা দিয়েছেন সবাই। তো দেখবেন যে দোলনাতে আপনি যদি চান যে মানে এক ধাক্কায় মানুষটা অনেক দূরে যাবে, আপনাকে কিন্তু আস্তে 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 করে দোলনাটা যে ফ্রিকোয়েন্সিতে দোলতেছে, মানে দোলনাটা যখনই পিছনে আসে ঠিক সেই মুহূর্তেই একটা ধাক্কা দিতে হয়, মানে পিছনে সর্বোচ্চ অ্যাম্প্লিটিউড যখন আসে তখনই একটা ধাক্কা দিতে হয়। আবার যদি পরের বার যখন ফেরত আসে আবার যদি ধাক্কা দেন, দেখবেন যে দোলনাটা আরো বেশি সামনে যাবে। এইভাবে আপনি দোলনাটার যে ফ্রিকোয়েন্সি ওইটার সঙ্গে ম্যাচ করে যখন দোলনাটাতে ধাক্কা দিবেন, তখন দেখা যাবে দোলনাটা ম্যাক্সিমাম ডিসপ্লেস হবে। এটা তো আপনাদের অভিজ্ঞতা আছে নাকি? এক সময় হয়তো দেখা যাবে যে ধাক্কা, মানে যদি আপনি ঠিক ফ্রিকোয়েন্সিতে দোলনাটাকে ধাক্কা দিতে পারেন, তাহলে হয়তো দোলনাটা একবার 360 ডিগ্রি ঘুরে আসবে, মানে অ্যামপ্লিটিউড এত বেশি হবে এই কারণে। সো এটার ট্রিকটা কি, মানে দোলনাটার যে আপনি অ্যামপ্লিটিউড বাড়াইতেছেন, মানে দোলনাটা সামনের দিকে বেশি যেতেছে, এইটা করার পিছনে আপনি কি ট্রিকটি ইউজ করতেছেন? আপনি যে ট্রিকটি ইউজ করতেছেন সেটা হলো গিয়ে দোলনাটার যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটার সঙ্গে ম্যাচ করে আপনি ওটার মধ্যে ফোর্স দিতেছেন। এই জন্য আপনি দোলনাটার থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাইতেছেন। তো সিমিলারলি একটা ইলেকট্রিক্যাল সার্কিটেও এরকম আপনার একটা রেজোনেটিং ফ্রিকোয়েন্সি আছে, যেই রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে আপনি সবচেয়ে বেশি পাওয়ার পাবেন, সবচেয়ে বেশি পাওয়ার পাবেন। তো সবচেয়ে বেশি পাওয়ার পাওয়ার জন্য আপনাকে কি পেতে হবে? সবচেয়ে বেশি পাওয়ার পাওয়ার জন্য আপনার আইদার সবচেয়ে বেশি ভোল্টেজ পেতে হবে বা সবচেয়ে বেশি কারেন্ট পেতে হবে। কারণ আমরা জানি যে পাওয়ারের ইকুয়েশনটা হলো কি পি সমান সমান ভিআই। তো এখানে যদি আপনার ভোল্টেজটা যদি ম্যাক্সিমাম হয় একটা পর্যায়ে গিয়ে, তাহলেও আপনার পাওয়ার বেশি হতে পারে, আবার কারেন্টটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আপনার পাওয়ারটা বেশি হতে পারে। আলটিমেটলি আপনার উদ্দেশ্য যেটা, যে ভি আর আই এর যে প্রোডাক্ট, এটা ম্যাক্সিমাম হবে যে পয়েন্টে, সেই পয়েন্টে বের করা। আর যে পয়েন্টে যে ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা পাবো, ওই পয়েন্টটাকে আমরা বলি হলো কি রেজোনেটিং ফ্রিকোয়েন্সি বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে আপনারা এখানে একটা কার্ভ দেখতে পারতেছেন। এই কার্ভের মধ্যে আপনার ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে ভোল্টেজ আর কারেন্ট, এক্স অ্যাক্সিসে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি। এখানে আপনি যেটা ডাটাগুলো নিয়ে আপনি যে জিনিসটা দেখতে পারবেন, যে
প্রথমে আপনার পাওয়ারটা ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে বাড়বে, বেড়ে একটা পিকে পৌঁছাবে। এই পিকে পৌঁছানোর পরে কিছুক্ষণ এটা লাস্ট করবে, কিছুক্ষণ লাস্ট করার পরে আবার শার্পলি ড্রপ করবে ফ্রিকোয়েন্সির সঙ্গে। সো এই অপটিমাম যে ফ্রিকোয়েন্সিটা, এই অপটিমাম ফ্রিকোয়েন্সিটা এখানে হলো কি আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সো এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে মানে ডেইলি লাইফে কোথায় ইউজ করি কেউ কি বলতে পারবেন? বা এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন বা এটার স্টাডি করার কেন প্রয়োজন আমাদের? আপনারা কেউ কি কখনো এএম রেডিও বা এফএম রেডিও ইউজ করছেন? রেডিও সেট ছিল যে আগে, জি স্যার। কোনটা ইউজ করছেন? মানে মোবাইলে না, কিন্তু মানে আগে যখন রেডিও সেট ছিল। মোবাইলটা তো জি মানে স্যার, রেডিও তো করছি। আপনি যখন মানে এএম এ স্পেশালি আপনি যখন কোন একটা চ্যানেলে টিউন করতে যেতেন তখন কি করতে হতো আপনাকে? মাঝে মাঝে ঝিরঝির শোনা যেত, কথা পরিষ্কার শোনা যেত না। স্যার একটা ঘোরাতে হতো, একটা নব নব ঘুরাতে হতো, তাই না? রেগুলেটর। একটা নব ঘুরালে পরে আপনি, আমি জানি না আপনার ওই সেট গুলো দেখছেন নাকি, সেটের মধ্যে আপনার একটা ডিসপ্লের মতো থাকতো, ওটার মধ্যে একটা স্কেল দেওয়া থাকতো। ওই স্কেলটা থাকতো হলো একটা হ্যাঁ ফ্রিকোয়েন্সির একটা স্কেল দেওয়া থাকতো। যখন নবটা ঘুরাইতেন তখন একটা জি কাঁটা থাকতো, লাল রঙের কাঁটা থাকতো। ওই লাল রঙের কাঁটাটা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে যেত, তাই না? তারপর আপনি যেই ফ্রিকোয়েন্সিতে এক্সপেক্ট করতেছেন জি রেডিওটা, স্যার। ঠিক ওই ফ্রিকোয়েন্সিতে যে আপনি পরিষ্কার শুনতে পারতেন, তাই না? তাহলে এই যে আপনি জি একটা নব ঘুরাইতেছেন আর চেঞ্জ হতেছে ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা তাহলে কি হতে পারে আপনার অনুমান করতে পারতেছেন? আপনি হলো গিয়ে ওই চ্যানেলটার যে মানে আপনার মেশিনের রেসপেক্টিভ ওই চ্যানেলটার যে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, ওই রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা আপনি খুঁজে বের করতেছেন, ঠিক আছে? আপনি যখন রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে আপনার রেডিওটাকে আপনি সেট করতেছেন, ঠিক তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হইতেছে। আর তখনই যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হইতেছে আপনি একদম ক্লিয়ারলি বা মানে সর্বোচ্চ যতটুকু ক্লিয়ার পাওয়া সম্ভব অতটুকু ক্লিয়ারলি আপনি কথাটা শুনতে পারতেছেন। এই জিনিসটা কি ক্লিয়ার? সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা এই জন্য আমাদের জানা প্রয়োজন যে কোন একটা সিগন্যাল যদি অনেক দূর থেকে আসতে থাকে, যেমন মনে করেন রেডিও সিগন্যাল, সেই ক্ষেত্রে এই সিগন্যালটাকে আপনি ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আপনি ক্যাপচার করবেন এই সিগন্যালটাকে। সেটার জন্য আপনার ঠিক রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে আপনার মেশিনটাকে টিউন করা লাগবে। আপনি যদি ঠিক রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে আপনার মেশিনটাকে টিউন করেন তাহলেই সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে ক্লিয়ার সাউন্ডটা শুনতে পারবেন। বুঝতে পারছেন? এটা শুধু রেডিও ওয়েভের ক্ষেত্রে না, এটা আপনার মানে যে কোনো ইসের ক্ষেত্রেই সম্ভব। তাহলে এই যে রেডিও, আমরা যে এএম বা এফএম রেডিও যেটা বললাম, এই এএম বা এফএম রেডিওর হার্টেই কিন্তু আছে হলো কি আপনার আরএল সার্কিট, ঠিক আছে? আরএল সার্কিট। সো আরএল সার্কিটটা কি? জাস্ট আর ফর রেজিস্টার আর এল ফর ইন্ডাক্টর, ঠিক আছে? সো রেজিস্টার আর ইন্ডাক্টরের সার্কিটটা দিয়েই কিন্তু আপনার এই রেজিস্টারের যে আপনার যে রিসিভার, এই রিসিভার এন্ডটা তৈরি করা হইতেছে। সো রেজোনেন্সের সংজ্ঞা, রেজোনেটিং ফ্রিকোয়েন্সির সংজ্ঞা, এই দুটো অবশ্যই আপনারা পড়বেন এবং এই রেজোনেন্স কার্ভটা আপনারা পড়বেন, ঠিক আছে? রেজোনেন্স কার্ভ আপনাদেরকে পরীক্ষায় যদি কোশ্চেন করা হয় যে রেজোনেন্স কি এবং রেজোনেটিং ফ্রিকোয়েন্সি ডিসক্রাইব করো, তখন আপনারা রেজোনেন্সের সংজ্ঞাটা লিখবেন, রেজোনেটিং ফ্রিকোয়েন্সি সংজ্ঞাটা লিখে সুন্দর করে এই কার্ভটা আঁকবেন, একে এফআরটা ইন্ডিকেট করবেন, এফআরটা ইন্ডিকেট করে বলবেন যে হিয়ার এফআর ইজ দ্য রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন? তাহলে আমরা রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা দুই ধরনের সার্কিটে অ্যানালাইসিস করব। তবে আমাদের সিলেবাসে খুব সম্ভবত আমরা প্যারালাল রেজোনেন্সটা দেখার মতো সময় পাবো না এবং প্যারালাল রেজোনেন্সটা বেশ কঠিন। সো আমাদের সিলেবাস আমরা শুধুমাত্র সিরিজ রেজোনেন্ট সার্কিট দেখে শেষ করব। সিরিজ রেজোনেন্ট সার্কিটের বিভিন্ন আসপেক্ট দেখবো, কয়েকটা অঙ্ক করবো, এটাই আমাদের সিলেবাস শেষ। সো সিরিজ রেজোনেন্ট সার্কিটের ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে
যে সিরিজ রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে আমরা যে রেজোনেন্স একটু আগে যেটা দেখলেন রেজোনেন্স কার্ভটা যেটা আঁকি সেই রেজোনেন্স কার্ভটা আমরা আঁকি হলে গিয়ে কারেন্টের রেসপেক্টে, ঠিক আছে, যে সর্বোচ্চ কারেন্ট আমরা কোন পয়েন্টে যে পাই সেই জিনিসটা আমরা হলে গিয়ে সিরিজ রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে দেখি। আর এটার অপোজিট হলে কি প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে আমরা দেখি হলে কি সর্বোচ্চ ভোল্টেজ আমরা কখন পাই, এই জিনিসটা অ্যানালাইসিস করি আমরা হলে কি প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে। তো যেহেতু আমরা এই পুরো সিলেবাসটা শেষ করবো সিরিজ রেজোনেন্স সার্কিট দিয়ে, সেই জন্য আমাদের সবগুলা কার্ভই হবে হলে গিয়ে কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, I-F কার্ভটা আমরা দেখবো কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি, সব ধরনের অ্যানালাইসিস হবে হলে গিয়ে কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি দিয়ে। তো এইখানে হলে কি আপনার সুন্দর করে দুটো সার্কিট দেওয়া আছে, একটা হলো কি যে সিরিজ রেজোনেন্স সার্কিটের মধ্যে আপনার RL আর ক্যাপাসিটরও থাকতে পারে, এরকম সিরিজে থাকবে, সিরিজ আকারে থাকবে, আর আমরা এটা অ্যানালাইসিস করব হলে কি কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট দিয়ে। আর এটা হলো কি আপনার প্যারালাল রেজোনেন্স সার্কিট আপনার আমরা দেখব হলো কি ভোল্টেজ ভার্সেস ফ্রিকোয়েন্সি। সো আমাদের এই সিরিজ এটা লাগবে না, সরি প্যারালাল এটা লাগবে না, আমরা শুধু সিরিজটা দেখব। তাহলে যেটা তখন বলতেছিলাম যে সিরিজ রেজোনেন্স সার্কিট সেটার মধ্যে আপনার সবগুলো কম্পোনেন্ট থাকবে হলে কি সিরিজে RLC, ঠিক আছে। সো RLC তে আমরা কি দেখবো, RLC তে আমরা দেখবো যে কোন ফ্রিকোয়েন্সিতে আমি সবচেয়ে বেশি কারেন্ট পাইতেছি, সবচেয়ে বেশি কারেন্ট আমি যে পয়েন্টটাতে পাবো ওই পয়েন্টই আমি সর্বোচ্চ পাওয়ার পাবো, ঠিক আছে। সো সবচেয়ে বেশি পাওয়ার আমি কখন পাবো, সবচেয়ে বেশি পাওয়ার আমি তখনই পাবো যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট সবচেয়ে কম বাধা পাবে, কারণ কারেন্ট যখন সবচেয়ে কম বাধা পাবে তখনই তো এটার মধ্যে বেশি কারেন্ট প্রবাহিত হতে পারবে, তাই না। সো আমাদের টোটাল অ্যানালাইসিসটাই বেসড হবে এটার উপরে যে আমরা এমন একটা পয়েন্ট খুঁজে বের করবো যেই পয়েন্টে আপনার রেজিস্ট্যান্স হলে কি মিনিমাম, কারণ রেজিস্ট্যান্স যদি মিনিমাম হয় তখনই আপনার কারেন্ট ম্যাক্সিমাম হবে, আর কারেন্ট যখন ম্যাক্সিমাম হবে তখনই আপনার সর্বোচ্চ পাওয়ার ডেলিভার্ড হবে I²R সূত্র অনুযায়ী। তাহলে আমরা এটার ইম্পিডেন্সের ইকুয়েশনটা এই জন্য ফার্স্ট এখানে লেখা হয়েছে। সো ইম্পিডেন্সের ইকুয়েশনটা যদি আপনারা লেখেন তাহলে এখানে রেজিস্টরের রেজিস্ট্যান্স R, আর ইন্ডাক্টরের জন্য যে আমরা রিঅ্যাকট্যান্স পাবো সেই রিঅ্যাকট্যান্সটা হলো গিয়ে JXL, আর ক্যাপাসিটরের জন্য যেই রিঅ্যাকট্যান্সটা পাবো সেটা হলো গিয়ে JXC, ঠিক আছে। সো আপনার যদি সর্বনিম্ন ইম্পিডেন্স যদি আমাদেরকে পেতে হয়, সর্বনিম্ন ইম্পিডেন্স যদি পেতে হয় তাহলে এখানে খেয়াল করে দেখেন XL আর XC কে সমান সমান হতে হবে। XL আর XC যদি সমান সমান হয় তাহলে এটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে, একে অপরকে যদি ক্যান্সেল আউট করে দেয় তাহলে পুরোপুরি ইম্পিডেন্সটাই হবে হলে গিয়ে শুধু আর, সেটা ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের কোনো ভূমিকা থাকবে না। বুঝতে পারছেন? এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে সামনে যে তাহলে এখন আমরা খুঁজে বের করবো যে কোন কন্ডিশনে আপনার এরকম মানে XL সমান সমান XC হবে। তাহলে আমরা এখন কমন সেন্স ইউজ করে বুঝতে পারতেছি XL সমান সমান XC তখনই হবে যখন আপনার রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে আপনার এই সোর্সটা সিগন্যাল ডেলিভার করবে, ঠিক আছে। সো এটা যদি রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে ডেলিভার করে, রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে আমরা জানি যে সর্বোচ্চ পাওয়ার পাবো। সো যেহেতু XL সমান সমান XC যখন হবে তখনই রেজোনেট কন্ডিশন হবে, তার মানে নিশ্চয়ই সোর্সটা আপনার রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে পাওয়ার মানে সিগন্যালটা ডেলিভার করতেছে, ঠিক আছে। তাহলে আমরা XL সমান সমান XC ধরে নিলাম, যেহেতু আমরা অ্যাজিউম করতেছি যে এটা হলো কি রেজোনেট কন্ডিশনে আছে। তাহলে XL সমান সমান XC যদি আমরা এখানে দেখি তো XL কে আমরা গত ক্লাসগুলোতে দেখে আসছি XL কে আমরা লিখতে পারি ওমেগা L, যেখানে ওমেগাটা হলো কি আপনার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর XC কে লিখতে পারি 1/ωc, যেখানে ওমেগাটা হলো গিয়ে এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আবার আমরা আগের থেকে কিন্তু এটাও জানি যে ওমেগা সমান সমান 2πf, সো এটাও মনে রাখি। তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে ওমেগা এই সাইডে যদি ওমেগা কে নিয়ে আসেন তাহলে এখানে আসবে ওমেগা স্কোয়ার আসবে এক সাইডে, আরেক সাইডে আসবে হলো 1/LC। তাহলে ওমেগা এস মানে যেটা হলো আপনার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট কন্ডিশনে যেটা, সেটা সমান সমান আসবে হলো 1/LC
রুট এলসি। এখন আপনি এখান থেকে যদি রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা বের করতে চান তাহলে আপনাকে জাস্ট সিম্পলি অপর সাইডকে 2 পাই দিয়ে ভাগ করে ফেলা লাগবে, তাহলে আসবে হলো কি 1/2 পাই রুট ওভার এলসি। সো এটাই হলো কি, এই ইকুয়েশনটা হলো কি আপনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির জন্য ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটরের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? বুঝতে পারছেন কিভাবে আমরা রেজোনেটিং ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা বের করলাম? তাহলে আপনাকে যদি কোনো সার্কিটের, মনে করেন কোনো সার্কিটের ইন্ডাকটেন্সের পরিমাণ দিয়ে দেওয়া হলো, মনে করেন কোনো সার্কিটের ইন্ডাকটেন্সের পরিমাণ আপনাকে বলে দেওয়া হলো এটার মধ্যে আছে হলো কি 10 মাইক্রো হেনরি, ঠিক আছে? 10 মাইক্রো হেনরি দেওয়া আছে ইন্ডাকটেন্সের ভ্যালু, আর ক্যাপাসিটেন্সের ভ্যালু দেওয়া আছে কি 1 ন্যানোফ্যারাড। তাহলে এখান থেকে কি আপনারা বের করতে পারবেন যে এটার কত হবে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কত হবে? ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া আছে আর ক্যাপাসিটেন্সের ভ্যালু দেওয়া আছে, তাহলে এখান থেকে কি আপনারা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন, তাই না? তো পরীক্ষাতে আপনাদের যদি রেজোন্যান্স, আপনাদের তো ফাইনাল পরীক্ষাতে টোটাল 4 সেট কোশ্চেনের আনসার করতে হয়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আপনাদের টপিক 40 এখন পর্যন্ত কি কি পড়া হয়েছে দেখেন। টপিক এখন পর্যন্ত আপনারা পড়ছেন হলে গিয়ে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তারপরে পড়ছেন হলে কি এসি, তারপরে পড়ছেন হলে গিয়ে ম্যাগনেটিক সার্কিট, তারপরে পড়ছেন হলে গিয়ে সিরিজ রেজোনেন্স, ঠিক আছে? মানে আজকে পড়বেন সিরিজ রেজোনেন্স। তাহলে টোটাল টপিক হলো গিয়ে 5টা, ঠিক আছে? টোটাল টপিক হলো গিয়ে 5টা। সো এই 5টা টপিকের মধ্যে আপনাদেরকে কয় সেট কোশ্চেনের আনসার করতে হবে? আপনাদের তো মনে হয় 4 সেট কোশ্চেন আনসার করতে হবে না, এটা মানে ইভিনিং এ আপনাদের 4 সেটের মধ্যে 4 সেটই আনসার করতে হবে, শুধু অর থাকবে, তাই না? স্যার আমাদের 4টা আসে, 4টার মধ্যে 4টাই করতে হয়। 4টাই করতে শুধু অর থাকে, 10 মার্কস বা 13 মার্কসের অর হ্যাঁ, থাকে। আচ্ছা, অর থাকে 10 মার্কের মতো এরকম। ঠিক আছে। তাহলে আপনি মনে রাখবেন যে আপনাদের সিলেবাসে এই 5টা মেইন টপিক আছে, ঠিক আছে? সো এই 5টা মেইন টপিক থেকেই আপনার 4 সেট কোশ্চেন হবে। আর রেজোনেন্স সার্কিট থেকে যদি মানে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনার রেজোনেন্স ফ্রিকোয়েন্সির একটা অঙ্ক থাকবে, ঠিক আছে? যেখানে আপনাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে হবে, একটা পার্টে অবশ্যই আপনাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সো আপনারা এই ইকুয়েশনটা ডেরাইভেশনটা খুবই সিম্পল ডেরাইভেশন, এই ডেরাইভেশনটা অবশ্যই ধাপে ধাপে পড়বেন এবং একটা অঙ্ক করার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে আপনার এই জিনিসগুলোতে যাওয়ার দরকার নেই, এই জিনিসগুলো আপনার এমনিতেই বুঝবেন। আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হলো কি কোয়ালিটি ফ্যাক্টর। সো কোয়ালিটি ফ্যাক্টর কথাটা আমরা এই জন্য ইউজ করি যে বোঝানোর জন্য যে আপনার কোনো একটা সিস্টেমে কি পরিমাণ পাওয়ার আপনার ক্যাপাসিটর ইন্ডাক্টরের কারণে খরচ হইতেছে ভার্সেস আপনার এভারেজ পাওয়ার, ঠিক আছে? সো ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ক্ষেত্রে যেই পাওয়ারটা খরচ হইতেছে সেই পাওয়ারটাকে আমাদেরকে আমাদেরকে এখানে আমরা ইন্ডিকেট করতেছি ইকুয়েশনে রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে। আর টোটাল যে এভারেজ পাওয়ারটা আছে এটা হলে কি আমরা নিচে এটা দিয়ে ভাগ করে দিতেছি। এই এই রেশিওটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন একটা সিস্টেমের মধ্যে মানে ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ভূমিকা কি, মানে ওরা কি পরিমাণ পাওয়ার মানে ওদের কারণে লস হইতেছে, ঠিক আছে? সো আপনার যদি কোনো একটা সার্কিটে যদি শুধুমাত্র আর আর এল থাকে, মানে ইন্ডাক্টর আর রেজিস্টর থাকে, তাহলে আপনি এখানে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে লিখতে পারেন আই স্কোয়ার এক্সএল, যেখানে এক্সএলটা হলো গিয়ে আপনার ইন্ডাক্টরের রিঅ্যাক্টেন্স আর আই স্কোয়ার আর হলো গিয়ে আপনার রেজিস্টরের মধ্যে দিয়ে যে পরিমাণ পাওয়ার লস হইতেছে। আমরা তো জানি একটা সার্কিটের মধ্যে আমরা যখন এভারেজ পাওয়ার মেজার করি তখন ইন্ডাক্টরের এভারেজ পাওয়ার হলো কি 0, আমরা গত ক্লাসগুলোতে দেখে আসছিলাম, এবং ক্যাপাসিটরেরও আপনার এভারেজ পাওয়ার হলো কি 0। সো এভারেজ পাওয়ার মানে শুধু হলো কি আপনার রেজিস্টরের পাওয়ার, সেটা হলো কি আমরা এর আগের ক্লাসগুলোতে প্রমাণ করে আসছি। তাহলে আপনার কোয়ালিটি ফ্যাক্টরটা ওই সিস্টেমের দাঁড়াবে হলে গিয়ে ইন্ডাক্টরের পাওয়ার ডিভাইডেড বাই ক্যাপাসিটরের পাওয়ার, সরি রেজিস্টরের পাওয়ার। তাহলে এখান থেকে আই আই ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধুমাত্র থাকবে হলে গিয়ে এক্সএল ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এটা হলে গিয়ে শুধুমাত্র যদি সার্কিটটা আর এল হয়
তখন সেটার ক্ষেত্রে আপনি কোয়ালিটি ফ্যাক্টরটাকে এভাবে লিখতে পারেন। ঠিক আছে, কোয়ালিটি ফ্যাক্টরটা সমান সমান এক্সএল ডিভাইডেড বাই আর। সো কোয়ালিটি ফ্যাক্টর খুব ছোট একটা কোশ্চেন যে কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে। সো আপনাদের পরীক্ষাতে যদি কোশ্চেন আসে যে কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে, তাহলে আপনারা জাস্ট সিম্পলি এতটুকুই লিখবেন যে এটা হলো কি রেশিও অফ রিঅ্যাক্টিভ পাওয়ার টু এভারেজ পাওয়ার অফ এ সার্কিট। ঠিক আছে, এবং এটার পরে অবশ্যই আপনারা এই ইকুয়েশনটা দেখাই দিবেন যে কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশনটা হলো কি রিঅ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই এভারেজ পাওয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখন আমরা যদি মনে করেন একটু আগে যে ইকুয়েশনটা পাইলাম যে কিউএস সমান সমান এক্সএল ডিভাইডেড বাই আর, বা এক্সএল কে আমরা লিখতে পারি হলো গিয়ে ওমেগা এল, ওমেগা এস এল। ওমেগা এস হলো গিয়ে এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির জন্য যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওই ওমেগা এস টাইমস এল ডিভাইডেড বাই আর। এখন এই ওমেগা এস কে আমরা সমান সমান আমরা জানি যে 2 পাই এফ এস, 2 পাই এফ এস। তো আমরা একটু আগে যে এফ এর ইকুয়েশনটা বের করলাম যে এফ এর ইকুয়েশনটা হলো গিয়ে 1 বাই 2 পাই রুট ওভার এলসি। এখন আমরা একটু আগে যে রেশিওটা পাইলাম, এই রেশিওটার মধ্যে যদি আমরা এই ইকুয়েশনটাকে প্লাগ ইন করে দিলে আপনারা দেখতে পারবেন যে শেষ পর্যন্ত কিউএস সমান সমান আসবে হলো 1 বাই আর রুট ওভার এল বাই সি। ঠিক আছে, 1 বাই আর রুট ওভার এল বাই সি। তাহলে মনে করেন ওই সার্কিটের মধ্যে কিছুটা যদি স্ট্রে ক্যাপাসিটেন্স থাকে, মনে করেন একটা সার্কিট হলো সিম্পলি আর এল, সিম্পলি রেজিস্টর আর ইন্ডাক্টর, কিন্তু তারপরে ওই সার্কিটের মধ্যে কিছুটা স্ট্রে ক্যাপাসিটেন্স থাকবে, কিছুটা আনওয়ান্টেড ক্যাপাসিটেন্স থাকবে। সো এই ইকুয়েশনটা ওই টোটাল যতগুলো কম্পোনেন্ট আছে সার্কিটের মধ্যে, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, সবগুলোকে অ্যাড্রেস করতেছে। সো খুব সহজেই এই ইকুয়েশনটি ইউজ করে আমরা ওই সার্কিটটার ক্যাপাসিটেন্স বের করতে, সরি, কোয়ালিটি ফ্যাক্টরটা বের করতে পারবো। ঠিক আছে, সো আমরা তাহলে এখন পর্যন্ত কি কি দেখলাম? আমরা এখন পর্যন্ত দেখলাম হলো কি সিরিজ রেজোন্যান্স কাকে বলে, তারপরে দেখলাম হলে গিয়ে এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করব আমরা, এরপরে দেখলাম কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে এবং কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশনটা আমরা কিভাবে ডিরাইভ করব। ঠিক আছে, সো স্বাভাবিকভাবেই এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো কি যে একটু প্রথমে ক্লাসের শুরুতে যেটা বললাম যে আপনার সর্বোচ্চ পাওয়ার তখনই ডেলিভার হবে যখন আপনার সিস্টেমটার ইম্পিডেন্স হবে হলো কি মিনিমাম, সিস্টেমটার ইম্পিডেন্স হবে হলো কি মিনিমাম, তখনই আপনার কারেন্টটা আমরা ম্যাক্সিমাম পাবো, আর কারেন্টটা যখন ম্যাক্সিমাম পাবো তখনই আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। সো ওই পয়েন্টটাকে আমরা ধরবো হলো কি রেজোনেটিং পয়েন্ট। তো স্বাভাবিকভাবেই আমরা এখন দেখতে চাবো যে কোন পয়েন্টটাতে, মানে এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির পয়েন্টটাতে আপনার ইম্পিডেন্সের ভ্যালুটা কিরকম হয়, বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সঙ্গে আপনার ইম্পিডেন্সের সম্পর্কটা কি। সো আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম যে ইম্পিডেন্সের ইকুয়েশনটা আসবে হলে গিয়ে আর প্লাস জে টাইমস এক্সএল মাইনাস এক্সসি। তো এখানে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট টার্ম আছে হলে কি আপনার এক্সএল আর এক্সসি, আরটা তো আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে ডিপেন্ড করে না। তাইলে আমরা এখন যদি জেড এর অ্যাম্পলিটিউডটা দেখি, যদি দেখি তাহলে জেড এর অ্যাম্পলিটিউডটা আপনারা জানেন আসবে হলে কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি স্কোয়ার, মানে রিয়েল পার্টটার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টটার স্কোয়ার। এটা টার্মস যদি আমরা রুট করি তাহলে তো আমরা অ্যাম্পলিটিউড পাবো। এটা আপনাদের মনে আছে না, আমরা পোলার ফর্মসে দেখছিলাম যে কোন একটা কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউড যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের জাস্ট রিয়েল পার্টটার স্কোয়ার আর ইমাজিনারি পার্টটার স্কোয়ার যোগ করে ওই টোটালটা রুট নিতে হয়, তাহলে আমরা ওই কমপ্লেক্স নাম্বারটার অ্যাম্পলিটিউড পাই। তো সিমিলারলি এখানে কমপ্লেক্স নাম্বারটার অ্যাম্পলিটিউড বের করছে ওরা। সো এখন আমরা দেখবো যে অ্যাম্পলিটিউডটা মিনিমাম হবে কোন জায়গাতে। সো অ্যাম্পলিটিউডটা মিনিমামটা বের করার আগে আমরা এক্সএল আর এক্সির ইম্পিডেন্সের ক্যারেক্টারিস্টিক্সটা দেখি। সো এক্সএল সমান সমান আমরা জানি যে ওমেগা এল, তাই না? সো ওমেগা সমান সমান 2 পাই এফ। ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে ইন্ডাক্টর কি বেশি বাধা দিবে নাকি কম বাধা দিবে? কি মনে হয় আপনাদের, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে ইন্ডাক্টর কি বেশি বাধা দিবে নাকি কম বাধা দিবে?
স্যার বেশি তো মনে হয়। কারণ কি বেশি বাধা দেওয়ার? কারণ ফ্রিকোয়েন্সি যখন বাড়বে তখন ইয়েটা মানে রিঅ্যাকট্যান্সটা বাড়বে, ইন্ডাকটেন্সের তো রিঅ্যাকট্যান্সটা বাড়বে, রিঅ্যাকটেন্স। রিঅ্যাকট্যান্সটা বাড়বে। সো আমরা জানি যে ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্স সমান সমান 2 পাই এফএল। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে এফ যদি বাড়ে অবশ্যই এক্সেলটা বাড়বে। তো এখানে ফিগারটাতে যদি আপনি প্লট করেন, ফিগারে যদি প্লট করেন যে এক্সেল সমান সমান 2 পাই এফএল, আপনি জাস্ট একটা অরিজিন থেকে যাওয়া একটা লিনিয়ার একটা রিলেশনশিপ পাবেন, তাই না? অরিজিন থেকে যাওয়া একটা জাস্ট স্ট্রেট লাইন যদি দেন, স্ট্রেট লাইন দিয়ে আপনি এই ইকুয়েশনটা প্রকাশ করতে পারেন। কারণ আমরা জানি যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হলো y সমান সমান mx, তাই না? সো y সমান সমান mx, এখানে m হলো গিয়ে 2 পাই l আর f টা হলো গিয়ে আপনার x। সো f যদি ভ্যারি করে তাহলে অবশ্যই আপনার এক্সেলটা এই রিলেশনশিপ অনুযায়ী ভ্যারি করবে, তাই না? কিন্তু আপনার ক্যাপাসিটরের ক্ষেত্রে ইকুয়েশন, রেখা বরাবর। হ্যাঁ সরল রেখা বরাবরই করবে। কিন্তু আপনি যদি ক্যাপাসিটরের ইকুয়েশনটা যদি লেখেন তাহলে ক্যাপাসিটরের ইকুয়েশনটা আসবে হলে গিয়ে xc সমান সমান 2 পাই fc, তাই না? তাহলে এখানে এরকম সরল রেখা বরাবর হবে না, এই জিনিসটা হলে কি ইনভার্সলি প্রপোর্শনাল। এটা হলো কি একটা প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে? হাইপারবোলার ইকুয়েশন, সরি প্যারাবোলা না, প্যারাবোলা উল্টোটা, হাইপারবোলার জি ইকুয়েশন। স্যার। এটা একটা হাইপারবোলার ইকুয়েশন। সো আপনি যদি এটাকে প্লট করেন, প্লট করলে আপনি দেখতে পারবেন যে এই জিনিসটা এরকম গ্র্যাজুয়ালি ফল করে, ঠিক আছে? প্রথম খুব শার্পলি ফল করে এবং এরপরে ধীরে ধীরে ফল করে, ঠিক আছে? এরকম একটা হাইপারবোলার ইকুয়েশন পাবেন। এখন আপনি যদি সেম ফ্রিকোয়েন্সির জন্য ক্যাপাসিটেন্স আর ইন্ডাকটেন্সকে মানে এই দুইটা রিঅ্যাকটেন্সকে আপনি যদি প্লট করেন, প্লট করলে আপনি এরকম একটা রিলেশনশিপ পাবেন, তাই না? মানে এই প্লটটা আর এই প্লটটা যদি আপনি এক করে দেন তাহলে এরকম একটা প্লট পাবেন। তাহলে এই প্লটটা দেখে ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে কোন পর্যায়ে গিয়ে আপনার এক্সেল আর এক্সিটা সমান হবে, তাই না? আমি যদি অ্যানোটেশন ইউজ করি, কি ব্যাপার, অ্যানোটেশন যদি ইউজ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে ঠিক এই যে এই পয়েন্টটাতে এসে আমার এক্সেল সমান সমান এক্সি হয়ে যাচ্ছে, তাই না? এক্সেল সমান সমান এক্সি হয়ে যাচ্ছে। সো এই পয়েন্টটাকে আমি বলবো হলো গিয়ে আমার রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সিতে যেই আমার এক্সেল সমান সমান এক্সি হয়ে যাচ্ছে। সো এক্সেল সমান সমান এক্সি খুঁজে বের করাটাই তো আমার উদ্দেশ্য, যে এই পয়েন্টই আমার তাহলে ইম্পিডেন্স হবে হলে কি মিনিমাম। আর যেহেতু আমার ইম্পিডেন্স হবে হলে কি মিনিমাম, সেহেতু আমার কারেন্ট যেটা ডেলিভার্ড হবে সেই কারেন্ট ডেলিভার্ড হবে হলে গিয়ে ম্যাক্সিমাম। সো আমরা যদি ডেটা নিয়ে নিয়ে পুরো সার্কিটটার মানে ইম্পিডেন্সের ডেটা নিয়ে নিয়ে এটা যদি প্লট করি, প্লট করলে আমরা দেখতে পারবো যে ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সির সঙ্গে আমরা ইম্পিডেন্সের এরকম একটা রিলেশনশিপ পাবো। দেখতেছেন থার্ড ফিগারে এরকম একটা রিলেশনশিপ পাবো, ঠিক আছে? সেটা কি লাগে দেখতে? একটা ইনভার্স বেল কার্ভের মতো লাগে দেখতে, তাই না? ইনভার্স বেল কার্ভের মতো লাগে দেখতে। সো এখানে আপনার এই একদম যে লোয়েস্ট ভ্যালু মানে ইম্পিডেন্সের যে লোয়েস্ট ভ্যালু সেটাই দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্টরের ভ্যালু। তার মানে আপনার কাছে যদি একটা মানে আরএলসি সার্কিট থাকে, এই আরএলসি সার্কিটের একটা ব্ল্যাক বক্স আছে, ঠিক আছে? এই মনে করেন আপনাকে একটা রেডিও সেট বা এরকম কোন একটা কিছু দিছে, ব্ল্যাক বক্স, যেটার ভিতরে কি আছে আপনি জানেন না, আপনার কাছে বাইরে শুধুমাত্র একটা আউটপুট পোর্ট আছে। এখন আপনি যদি কোনোভাবে মাল্টিমিটার ইউজ করে এই পুরা সার্কিটটার ইম্পিডেন্স অ্যানালাইসিস করেন, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স অ্যানালাইসিস করেন, করে প্লট করেন, প্লট করে ওই সার্কিটটার রেজিস্ট্যান্স শুধুমাত্র যে রেজিস্টিভ কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টের ভ্যালু বের করতে পারবেন না? চিন্তা করে বলেন তো পারবেন কি পারবেন নাকি? মানে কিছু জানা নেই আপনার ভিতরে, কি ভ্যালুর রেজিস্ট্যান্স আছে, কি ভ্যালুর ইন্ডাকট্যান্স আছে, কিচ্ছু জানা নেই আপনার, কিন্তু আপনাকে একটা আউটপুট টার্মিনাল দেওয়া আছে। সো আপনি ওখান থেকে কি ওই সার্কিটটার ওই বক্সটার ভিতরের রেজিস্ট্যান্সের মানটা বের করতে পারবেন? আপনি জাস্ট বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সটা মেজার করবেন, করে এরকম প্লটে প্লেস করবেন, প্লেস করে সর্বনিম্ন যে ভ্যালুটা পাবেন এই সর্বনিম্ন ভ্যালুটা হলো কি শুধু রেজিস্ট্যান্সের ভ্যালু, ঠিক আছে? কারণ ওই পয়েন্টে গিয়ে আপনার ক্যাপাসিটর আর ইন্ডাক্টর একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, কারণ ওইখানে এক্সএল সমান সমান এক্সি, একে অপরকে যদি মাইনাস হয় তাহলে একে অপরকে জিরো করে দেয়। এই পর্যন্ত কি বুঝে গেছে নাকি কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নেই?
স্যার এই নিচের যে কার্ভটা আছে ওইটা আরেকবার একটু এই যে এই কার্ভটা, সো আমরা তো একটু আগে দেখলাম যে কিভাবে এক্সেল আর এক্সি কে যদি আমরা প্লট হ্যাঁ করি স্যার তাহলে এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে আপনার এক্সেল সমান সমান এক্সি হয়ে যাবে, তাই না? এক্সেল সমান সমান এক্সি হয়ে যাবে, তাহলে ওই পয়েন্টটাতে আমরা বুঝতেছি যে ওই পয়েন্টটাতে আমরা সর্বনিম্ন ইম্পিডেন্স পাবো। কারণটা কি? কারণ আমরা যখন জেডটির একটু আগে যখন টোটাল ইম্পিডেন্সের ইকুয়েশনটা আমরা দেখলাম, ইকুয়েশনটাতে আমরা দেখলাম যে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার, তাই না? সো যেই পয়েন্টটাতে আপনার এক্সএল সমান সমান এক্সি হবে ওই পয়েন্টটাতে তো আপনি সর্বনিম্ন ইম্পিডেন্স পাবেন, তাই না? কারণ এক্সএল যদি এক্সি কে ক্যান্সেল আউট করে দেয় তখন টোটাল ইম্পিডেন্সটা কি হবে? জাস্ট রুট ওভার আর স্কোয়ার, তার মানে কি শুধু আর, তাই না? তাহলে আমরা এমন একটা পয়েন্ট পাইলাম যে পয়েন্টে আপনার এক্সএল সমান সমান এক্সি হয়। এখন আমরা যদি স্যার এটার সঙ্গে, হ্যাঁ বলেন। দুইটার যে জায়গায় মিলিত হবে সে ওইটা কি হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হ্যাঁ, কারণ যে ওই দুইটা যে জায়গাতে ইন্টারসেক্ট করবে ওই জায়গাতে তো আপনার এক্সেল এর মানে এক্সেল যেই ফ্রিকোয়েন্সিতে হইতেছে এক্সিও তো একই ফ্রিকোয়েন্সিতে হইতেছে, তাই না? সো ফ্রিকোয়েন্সি যদি এক হয় তাহলে আপনার মানে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে যদি হয় তাহলে ওখানে এক্সেল সমান সমান এক্সি হবে আর কি। মানে এই পয়েন্টটাতে আপনি যদি দেখেন তাহলে এই পয়েন্টটাতে আপনার হলে গিয়ে এক্সেল সমান সমান হবে হলে কি এক্সি, ঠিক আছে? সো যেহেতু এক্সেল সমান সমান এক্সি হইতেছে মানে মিলিত হইতেছে যে জায়গাতে, সেহেতু আমরা বলতেছি যে ওই জায়গাতে আপনার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি হইতেছে। কারণ ওই সময় তাহলে আমরা যদি এই জিনিসটাকে সঙ্গে টোটালটার জন্য যদি এই জিনিসটা মাপি তাহলে আমরা দেখব যে এরকম ইম্পিডেন্সের প্লটটা এরকম একটা ট্রেন্ড ফলো করবে, ঠিক আছে? যেটার মিনিমাম পয়েন্ট হলে গিয়ে রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে। বুঝছেন? আচ্ছা, এখন তাহলে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি আপনার আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়তেছে, ফ্রিকোয়েন্সি বাড়তে জি বাড়তে স্যার আপনার রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে পৌঁছেছে, আবার কিন্তু রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে কিন্তু যখন বাড়তেছে তখন কিন্তু আপনি আবার অপটিমাম পয়েন্ট থেকে দূরে সরে যেতেছেন, ঠিক আছে? তাইলে এখন যদি কোনো কোনো সিস্টেমকে আপনি যেই ফ্রিকোয়েন্সিতে রান করতেছেন সেই ফ্রিকোয়েন্সি যদি আপনার রেজোনেটিং ফ্রিকোয়েন্সি নিচে হয়, রেজোনেটিং ফ্রিকোয়েন্সির থেকে যদি ওই ফ্রিকোয়েন্সিটার মান কম হয় তাহলে সার্কিটটা কিরকম হবে? সার্কিটটা তাহলে হবে হলো ক্যাপাসিটিভ। খেয়াল করেন, আপনি যদি রেজোনেটিং ফ্রিকোয়েন্সির থেকে নিচের ফ্রিকোয়েন্সিতে আপনি যদি রান করেন, মনে করেন এটা হলো এফএস, দেখতেছেন না এফএস রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, এটা নিচের কোনো ফ্রিকোয়েন্সিতে আপনি যদি সিস্টেমটাকে রান করেন তাহলে সিস্টেমের মধ্যে ডমিনেটিং কোনটা হবে, এক্সি নাকি এক্সএল? কোনটার ভ্যালু বেশি হবে? মনে করেন আমি এই পয়েন্টটাতে সিস্টেমটাকে রান করতেছি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাতে আপনার এক্সএল এর মান বেশি নাকি এক্সির মান বেশি? এখানে এক্সির মান বেশি, তাহলে সিস্টেমটা কি তখন ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ? তখন সিস্টেমটা ক্যাপাসিটিভ অবভিয়াসলি, তাই না? ক্যাপাসিটিভ হবে ক্যাপাসিটিভ। জি স্যার আর সিস্টেমটা যদি আপনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে আপনি রান করান তাহলে সিস্টেমটা কি আপনার ইন্ডাকটিভ হবে না? কারণ তখন ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা বেশি, জি স্যার ঠিক আছে? তাহলে আপনি মনে করেন আপনার কাছে এমন একটা মেশিন আছে যে মেশিনটাতে আপনি ফ্রিকোয়েন্সির সঙ্গে ইম্পিডেন্স মেজার করতে পারেন। ওরকম একটা মেশিন দিয়ে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার সিস্টেমটা কি ইন্ডাকটিভ, এই মুহূর্তে কি সিস্টেমটা কি ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ, ঠিক আছে? শুধুমাত্র আপনি এটার ইম্পিডেন্স অ্যানালাইসিস করে আপনি বলতে পারবেন সিস্টেমটা কি ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ। এই যে যে মেশিনটা দিয়ে আপনার এরকম ফ্রিকোয়েন্সির সঙ্গে ইম্পিডেন্স মাপা হয়, এই এই ধরনের সিস্টেমের সঙ্গে কি আপনার এর আগে কখনো পরিচিত হয়েছেন? নাম শুনছেন কখনো এই ধরনের মেশিন যে আপনার বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স মাপে এরকম করে প্লট করে? এই ধরনের মেশিনকে বলা হয় কি ইম্পিডেন্স স্পেকট্রোস্কোপ, ঠিক আছে? ইম্পিডেন্স স্পেকট্রোস্কোপ, এটা হলো কি আপনার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে এটার ইম্পিডেন্সটাকে মেজার করে, এই জন্য এটাকে বলা হয় কি ইম্পিডেন্স স্পেকট্রোস্কোপ। তো আপনাদের যদি পরবর্তীতে কখনো হার্ডওয়্যারে কাজ করার ইচ্ছা থাকে আপনাদের মধ্যে কারো কারো, তাহলে এই জিনিসগুলো হয়তো আপনাদের জন্য ইউজফুল হবে, ঠিক আছে? কিভাবে ইম্পিডেন্স অ্যানালাইসিস করতে হয়।
ঠিক আছে, তাহলে এখানে গেল এই এই আমরা এখন যে জিনিসটা পড়লাম সেটা হলো কি আপনার কিভাবে ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে আপনার ইম্পিডেন্সটা চেঞ্জ হয়, ঠিক আছে, এবং এটার থেকে কিভাবে আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা পাই সেই জিনিসটা আমরা দেখলাম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এটা খুব সহজ কি ফাইনাল টপিক সিলেক্টিভিটি। হ্যাঁ, সিলেক্টিভিটি ফাইনাল টপিক। হ্যালো, সরি আমার নেটটা কোনো একটা কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন শুনতে পারতেছেন? কি ব্যাপার? শুনতে পারলে একটু চ্যাটে লেখেন যে শুনতে পারতেছেন, আমি আপনাদের কোনো কথা শুনতে পারতেছি না।